দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং যথারীতি দিনের সবচেয়ে আলোচিত বা সাম্প্রতিক যে ইস্যুগুলো সবচেয়ে আলোচিত সেই ইস্যুগুলো ধরেই আমরা বিভিন্ন ইস্যুতে আলাপ করব এবং সমাধান খোঁজার চেষ্টা করব। আজকে মূলত আমরা আলাপ করতে চাই তিনটি ইস্যুতে। প্রথম পর্যায়ে আমরা আলাপ করতে চাই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে, এর পরবর্তী অংশে আমরা আলাপ করতে চাই পিএসসির প্রশ্নফাঁস এবং আবেদ আলী, এবং অনুষ্ঠানের তৃতীয় অংশে আমরা আলাপ করতে চাই ৯৬,০০০ অবৈধ বাংলাদেশকে বৈধ করে নিচ্ছে ওমান। তো সব মিলিয়ে আসলে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অতিথি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডক্টর ফজলুল হালিম রানা, এবং জুমে যুক্ত হবার কথা রয়েছেন পিএসসির প্রশ্নফাঁস এবং আবেদ আলী ইস্যুতে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তো আমরা প্রথমে আসলে আলাপ করতে চাই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে। তবে তার আগে যে বিষয়টি নিয়ে আসলে আমরা বলতে চাই যে মানবতার ইতিহাসের আজকে কালো অধ্যায় ইন্ডেমনিটি অধ্যাদেশ, এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের খুনিদের দায় মুক্তি দিতে তৎকালীন দখলদার রাষ্ট্রপতি খন্দকার মোশতাক ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর মানবতা বিরোধী কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে, এবং পরে ১৯৭৯ সালের ৯ জুলাই আজকের দিনে বাংলাদেশের সংবিধানের ৫ম সংশোধনীর পর সংশোধিত আইনে এই আইনটি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলে হত্যাকাণ্ডে জড়িতদের আইনি ব্যবস্থা থেকে শাস্তি এড়ানোর জন্য এই আইনটি করা হয়েছিল। আপনার কাছে প্রথমেই আসলে এই ইস্যুতে আসতে চাই, মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে বা তখনকার প্রেক্ষাপটে এখন পর্যন্ত যে কথাটি বলা হয় যে পঞ্চম সংশোধনীকে বৈধতা না দিলে জিয়াউর রহমানের আমলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যেত, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত এই কারণে এই অধ্যাদেশ বা এই আইনি বৈধতা দেওয়ার কারণে সেটি করা যায়নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায়টি রচিত হয় ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রনেতা বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এরকম নৃশংস হত্যাকাণ্ড যে তার পরিবারের নারী পুরুষ অন্তঃসত্ত্বা নারী সহ আপনার ১০ বছরের একজন শিশু তাকে সহ হত্যা করা হয়, তো এরকম একটা নির্মম মানে এটা মনে হয় পৃথিবীর কোনো ইতিহাসের ভাষা বোধহয় এটা দিয়ে বর্ণনা করা যায় না যে এরকম ঘটনা। তো সেরকম একটা ঘটনা ঘটার পরে যা ঘটলো, যেটি আপনি উল্লেখ করলেন, যে তখন একেবারে খুনি যে মুস্তাক যে ক্ষমতা দখল করলেন, তিনি ক্ষমতা দখল করার পরপরই ১৯৭৫ সালে ২৬শে সেপ্টেম্বর একটা অধ্যাদেশ, অর্থাৎ তিনিও কিন্তু এই অধ্যাদেশটি দিয়েছিলেন, তিনি কিন্তু অবৈধ রাষ্ট্রপতি ছিলেন। তিনি বৈধ রাষ্ট্রপতি ছিলেন না, কারণ তিনি বৈধভাবে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ তার ছিল না। সংবিধানের রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত হন টেম্পোরারিলি স্পিকার, কিন্তু তিনি ছিলেন একজন মন্ত্রী, তিনি হতে পারেন না। অর্থাৎ তার যে ওই যে অর্ডিন্যান্স অধ্যাদেশ রাষ্ট্রপতি মানে অবৈধ রাষ্ট্রপতি সেটাও অবৈধ ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই ঘটনাটি পরবর্তীতে যিনি ক্ষমতায় আসলেন প্রধান সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান, তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেলেন। একের ভিতরে ৪, অর্থাৎ একজনের হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কুক্ষিগত হলো। কি হলো? তিনি রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতি কীভাবে হয়েছেন? সেটাও অবৈধভাবে হয়েছেন। সেটাও কিন্তু এখন আমাদের সর্বোচ্চ আদালত বলেছেন যে জিয়াউর রহমান যে রাষ্ট্রপতি হয়েছেন সেটাও অবৈধভাবে হয়েছিলেন। তিনি বন্দুকের জোরে পিস্তল ঠেকিয়ে তখন এই যে রাষ্ট্রপতি ছিলেন শাহেম সাহেব, তার কাছ থেকে রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। তো এটাও আসলে অবৈধ ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরে
1979 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে একটা প্রহসনীয় নির্বাচন হয়েছিল। কিন্তু সেই নির্বাচনে কি দেখা গেল যে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠিত হলো। তো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 18, 6 মাসও না। তো আর জিয়াউর রহমান কিন্তু কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, গ্রাসরুট থেকে কোনো রাজনৈতিক সামরিক অফিসার ছিলেন বা পরবর্তী সামরিক শাসক হয়েছেন। সুতরাং 6 মাসের মধ্যে একটা দল গঠন করে তিনি দেখা গেল যে এই যে নির্বাচনটি করলেন সেই নির্বাচনটি একটি কলঙ্কিত হলো এবং সেই নির্বাচনের বোঝা এবং কলঙ্ক বাংলাদেশের মানুষ এখনো বয়ে চলেছে। সেখানে দেখা গেল যে 6 মাসের মধ্যে একটি দল গঠিত হওয়ার পরে 206টির আসন পেয়ে গেলেন, মানে যেটি অবৈধ, এবং তার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাকে একেবারে সেই মিডিয়া কু যাকে বলে সেটি পরিবর্তিত হলো এবং রাজনৈতিক যে একটা বড় একটা কাঠামো যে নির্বাচনে একটা ভেঙ্গে যে নির্বাচন ফলাফল যে মিডিয়া কুর মাধ্যমে, আমলাতন্ত্রের মাধ্যমে এটাকে পরিবর্তন করা যায় তার একটা যাত্রাটা শুরু হলো। এটাও একটা কলঙ্ক রচিত হলো। সেই কলঙ্কের মধ্য দিয়ে যখন একটা সংসদ গঠিত হলো, সেই সংসদে দেখা গেল কি এই যে 1978 সালের 1 এপ্রিল বিল আকারে উত্থাপিত হলো কোনটি, যেটি এই অবৈধ খুনি মুস্তাক সরকার যে এই বঙ্গবন্ধু সপরিবারে প্রায় হত্যাকাণ্ডের যে করলেন এবং যারা ঘোষণা দিলেন যে আমরা হত্যা করেছি তাদেরকে অর্থাৎ আর বিচার করা যাবে না, এই আদেশটি যে খোসনগর মুস্তাক, সেটাকে এই যে অবৈধ পার্লামেন্টের তারা যে অবৈধভাবে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে বৈধতা দেওয়া হলো। এখানে একটা বিষয় আমাদের জানা উচিত, সবারই জানা উচিত, জানেন হয়তো অনেকে, আবার আমরা ভুলেও যাই কখনো কখনো, যে অধ্যাদেশ জারি হলে রাষ্ট্রপতি যখন সংসদ থাকে না তখন অধ্যাদেশ জারির মধ্যে কোনো আইন করেন, কিন্তু সেটা যদি একেবারে সেই আইনটি যখন হয়, অধ্যাদেশটি হয়, তার পরবর্তী ইমিডিয়েট পরবর্তী যে পার্লামেন্ট হয় সেই পার্লামেন্টে যদি সেটি অনুমোদিত না হয় তাহলে সেটা আইন থাকে না, সেটা অবৈধ, বাতিল হয়ে যায়। কিন্তু জিয়াউর রহমান সেই অবৈধ আইন, অবৈধ প্রেসিডেন্ট হিসাবে অবৈধ নির্বাচনের মাধ্যমে যে সংসদ হলো সেই সংসদে এইটি আদেশ দিলেন। অর্থাৎ এর মাধ্যমে কি হলো, মানবতার ইতিহাসে শুধু যে কলঙ্ক তাই হলো না, বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা খুনি রাষ্ট্র হিসেবে পরিচিত হলো, যে একটা পৃথিবীতে একটা উদাহরণও পাওয়া যাবে না কোন সমাজ রাষ্ট্রে যে একজন মানুষকে হত্যা করেছে বলে যে আমি খুন করেছি, তাকে মাফ করে দেওয়া হলো। বহু জায়গায় বহু আসামি, বহু খুনের আসামি অনেক সময় মাফ করে যায়। তার যে সমস্ত সমালোচিত বিষয় আছে সবচেয়ে বেশি সমালোচিত আমরা আসলে এখন আমাদের যে আলোচনার আরেকটি এজেন্ডা ছিল সেই এজেন্ডায় ফিরে যেতে চাই। 1996 সালে 12 নভেম্বর সপ্তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনটি বাতিল করে এবং এর যার ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ আবারও খুলে যায়। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেছেন এবং সেই সাথে চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করা সম্ভব, প্রধানমন্ত্রী আজকে বলেছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জুমে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে এই বিষয় নিয়ে আসলে আমরা আলাপ করতে চাই। শুরুতে আপনার কাছে যেতে চাই, চীন বাংলাদেশের একসঙ্গে হাত মেলানোর ফলে যে বিশাল কিছু অর্জন সম্ভব এবং সেখানে যে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে চীনে, সব মিলিয়ে আসলে বাংলাদেশের সাথে চীন এই সম্পর্ক সম্ভাবনার দুয়ার কতখানি খুলে দিবে? দেখুন, এবারের যে সফর, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের একটি আলাদা গুরুত্ব রয়েছে বা আলাদা মাত্রা রয়েছে, যে কারণে আমরা যেটা লক্ষ্য করলাম যে আমাদের সাউথ এশিয়া কিংবা যদি আমরা আরো একদম ছোট করে বলি, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার কথা বলুন কিংবা বাংলাদেশের কিংবা পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সব দেশের গণমাধ্যম সহ ইউরোপ এবং আমেরিকার গণমাধ্যমে
এই সফর একটা বিশেষ গুরুত্ব বহন করে। কারণ হচ্ছে ঠিক একই সময়ে দেখা যায় যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন, আবার ঠিক একই দিনে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ান ফেডারেশন সফরে গিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে সফরে রয়েছেন। এবং এই সফরের যে রাজনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব এবং আমরা বলতে পারি যে এর এক ধরনের যে অ্যাপিল, সেটা ইতিমধ্যেই গণমাধ্যম যেভাবে ফুটিয়ে তুলেছে, ঠিক তেমনি আপনি যদি অর্থনৈতিক জায়গাটা আমরা আগে চিন্তা করি তাহলে দেখা যায় যে আজকের যেটা হয়েছে অর্থাৎ চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আপনার ৬,০০০ কোটি টাকার মতো, অর্থাৎ দুই ধরনের ইনভেস্টমেন্টের কথা আমরা বলতে পারি, একটা হচ্ছে সরকারি এবং একটা বেসরকারি। তো আজকে যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে বেসরকারি উদ্যোক্তা যারা কিংবা যারা বিনিয়োগ করার জন্য বাংলাদেশের সাথে এক ধরনের যোগাযোগ ছিল, এবং যে সব কোম্পানিগুলোর সাথে চাইনিজ কোম্পানিগুলোর আজকের আমরা বলবো যে সমঝোতা স্মারক সই হয়েছে সেটি 16টিরও বেশি, এবং টাকার অঙ্কে যেটি 6,০০০ কোটি টাকারও বেশি, এটির যেমন একটি গুরুত্ব রয়েছে। পাশাপাশি আমরা সকলেই জানি যে এই সফরে মূলত রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে, অর্থাৎ মিয়ানমার যে ক্রাইসিস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ তৈরি করে রেখেছে, সেটির একটি আলোচনার বিষয়ে কিংবা এজেন্ডার বিষয়ে থাকবে। পাশাপাশি সবাই যেটা চিন্তা করছে কিংবা যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য আনন্দের বিষয়, সেটা হচ্ছে যে চীন এবং বাংলাদেশের সম্পর্কের যে 50 বছর পূর্তি, সেই পূর্তিকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই গণমাধ্যমের মাধ্যমে কিংবা অন্যান্য বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে $20 বিলিয়ন একটি ইনভেস্টমেন্টের কথা রয়েছে, এবং যেখানে আমরা জানি যে 5 মিলিয়ন সফট লোন হিসাবে, অর্থাৎ ইউয়ান, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ যে প্রতি বছর যে ইম্পোর্টটা করে, অর্থাৎ আমরা চায়না থেকে যে আমদানিটা করি, সেই টাকাটা আমরা ইউয়ানে পরিশোধ করব, অর্থাৎ সেই 5 বিলিয়ন সফট লোনের একটা বিষয় রয়েছে। এর পাশাপাশি যে ইস্যুগুলো রয়েছে সেটা আমরা বলতে পারি যে এক ধরনের জ্বালানি নিরাপত্তা, তারপরে তিস্তা প্রসঙ্গ, এরপরে আপনি বলতে পারেন যে প্রতিরক্ষা, এবং সর্বশেষ আমি বলবো যে মংলা বন্দর বা তিস্তা প্রসঙ্গ এ কারণেই এবারে আলোচনায় খুব গুরুত্ব পাবে, কারণ দুটো বিষয়কে কেন্দ্র করেই পার্শ্ববর্তী দেশ ভারতের যেমন একটি আগ্রহের জায়গা রয়েছে, এবং তারা সেটি কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করেছেন। অর্থাৎ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে ভারত সফর করলেন, তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনায় অংশগ্রহণের জন্য ভারতের ইনভেস্টমেন্টের কথা তুলে ধরেছেন। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাই, এবং চীনও কিন্তু সেক্ষেত্রে এক ধরনের আমরা বলবো যে তারাও একটি খুবই কনস্ট্রাকটিভ একটা অবস্থানে রয়েছে, এবং তারাও কিন্তু ইন্ডিয়ার এই অ্যাপ্রোচকে তারা পজিটিভ ভাবে দেখছে। তার মানে দাঁড়াচ্ছে যে তিস্তা ইস্যুতে কিন্তু এখন চীন, বাংলাদেশ এবং ইন্ডিয়া, অর্থাৎ সামগ্রিকভাবে তিনটি দেশের একযোগে হয়ে কাজ করার একটি সুযোগ রয়েছে। ঠিক একইভাবে আমরা যদি বলি যে মংলা বন্দর নিয়ে যে ইস্যুটা রয়েছে, অর্থাৎ আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ মংলা বন্দরকে কেন্দ্র করে সেখানে ইন্ডিয়ার এক ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে এবং তারা সেখানে তদারকি করছে। সেই জায়গায় চীন যে প্রস্তাবটা দিয়েছে সেটি হচ্ছে 4,280 কোটি টাকার, অর্থাৎ তারা চাচ্ছে বন্দরের আধুনিকায়ন করতে এবং জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করতে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে তারাও মোংলা পোর্টের তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছে। ফলে জি, আপনি আমাদের সাথে থাকুন অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা। আমরা একটু এই প্রসঙ্গে আমাদের স্টুডিওতে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, তার কাছে যেতে চাই। এই যে বাংলাদেশ এবং চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার যে আহ্বান প্রধানমন্ত্রীর, এবং সেখানে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি যে ব্যবসায়ী তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, সেই সাথে সমঝোতা স্মারক এবং যে সামনে যে রপ্তানির সম্ভাবনা তৈরি হচ্ছে, এই বিষয়টিকে চীনের বিনিয়োগকে আসলে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশে? দেখেন, বাংলাদেশের যে মাত্রায় এখন উন্নয়ন অগ্রগতি চলছে, অবকাঠামো উন্নয়ন চলছে, সেইখানে কিন্তু গত প্রায় 10-12 বছর ধরে 2016 সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং যখন বাংলাদেশ ভ্রমণে আসলেন, তখন কিন্তু বড় ধরনের বিনিয়োগ এবং বড় ধরনের অবকাঠামো উন্নয়নে তাদের সহযোগিতার বহু ক্ষেত্র চিহ্নিত, এবং সেখানে বিনিয়োগের নানা রকম চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরিত হয়।
তো এইবার প্রধানমন্ত্রী চীনে যাওয়ার পরে সেটিরই আরও সম্প্রসারণ ঘটবে এবং নতুন নতুন বিনিয়োগ এবং নতুন নতুন যে প্রকল্প বড় আসবে সেই মেগা প্রকল্প সেখানে চীনের আহ্বান। কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রীর চীনের যে ভিজিটটি, এটাকে আসলে শুধুমাত্র এই বিনিয়োগ ব্যবসা বাণিজ্য এই দৃষ্টিতে দেখলে এটা একেবারে সংকীর্ণ বিষয়ে দেখা হবে। এটা কিন্তু খুব মানে এটা হয়তো এটা সব রাষ্ট্রের জন্য এটা রাজনৈতিক তাৎপর্য আছে, এটা রাজনৈতিক তাৎপর্য নয়, এটার বৈশ্বিক ভূরাজনৈতিক, আঞ্চলিক ভূরাজনৈতিক, বৈশ্বিক নিরাপত্তা, বৈশ্বিক আঞ্চলিক নিরাপত্তার যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে এই ভিজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা যখন এখানে বসে কথা বলছি এবং প্রধানমন্ত্রী বেইজিংয়ে আছেন, ঠিক এই মুহূর্তে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, তার সাথে এই সম্পর্কের ঘটনা জড়িত। আপনারা জানেন নিশ্চয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন রাশিয়াতে অবস্থান করছেন, রাশিয়া সফর করছেন, মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে বসছেন। আপনি যদি এই জায়গাটি দেখেন, দুইটা ত্রিভুজ পাবেন রাষ্ট্রীয় সম্পর্ক। একটা হলো যে চীন, রাশিয়া, ভারত, এই ত্রিভুজের যে ত্রিকোণ, সেই ত্রিকোণ কিন্তু সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে, একই অ্যাটিটিউডের নেই। এখানে দৃষ্টিভঙ্গির অনেক পার্থক্য আছে, চীনের দৃষ্টিভঙ্গি, ভারতের দৃষ্টিভঙ্গি। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু তিনটে বাহু কিন্তু সেখানে জড়িত হয়েছে। আবার যদি এখানে দেখেন চীন, ভারত, বাংলাদেশ, এখানে তিনটা বাহু, তো সেখানে তিনটা বাহুতে সেখানেও কিন্তু আপনি দেখবেন চীনের সাথে ভারতের দ্বন্দ্বের জায়গা আছে। এবং ভারতের নরেন্দ্র মোদী যখন রাশিয়া সফর করছেন, ভারতের কিন্তু অত্যন্ত নিবিড় পারমাণবিক স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এবং সেখানে আপনারা দেখেছেন যে গত বছর নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে যখন, জুন মাসে যখন আমেরিকাতে গেলেন, তাকে কংগ্রেসের উভয় আসনে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়, রেয়ার অপরচুনিটি এবং স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছে। তাহলে আবার দেখেন সেই আমেরিকার সাথে রাশিয়ার তো এখন এক ধরনের যুদ্ধই চলছে সেই রাশিয়ার সাথে। তো সেইখানে যদি দেখেন যে কথাটা বললেন, এই ত্রিভুজ রাশিয়া, চীন, ভারত, চীন, ভারত, বাংলাদেশ, এই ত্রিভুজের মধ্যে যেখানে আপনার সমন্বয় এবং সংযোগ এর যে জায়গাটি রয়েছে করা দরকার, সেই জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু কমন ফ্যাক্টর। হ্যাঁ, রাশিয়ার সাথে কিন্তু আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ সম্পর্ক। আপনি জানেন সামরিক সম্পর্ক রয়েছে, আমাদের অনেক সামরিক সরঞ্জামাদি কিন্তু রাশিয়া থেকে আসে। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন রাশিয়া গেছিলেন, তখন প্রায় $8 বিলিয়ন সামরিক চুক্তি, সহযোগিতা চুক্তি করা হয়েছিল। সুতরাং সেই জায়গা থেকে এই জায়গাটা প্রধানমন্ত্রী, অর্থাৎ আজকে সারা বিশ্বে, গতকাল আমি যে পত্রপত্রিকাতে ওয়াশিংটন পোস্ট, ভারতের স্টেটসম্যান, তারপরে নিউ ইয়র্ক টাইমস, তার আনন্দবাজার, সবাই তাকিয়ে আছেন এবং এখানে গুরুত্ব সহকারে যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেখানে যাচ্ছেন, সেখানে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, সেই ভূরাজনৈতিক কারণ হলো যে এখানে যা ঘটবে সেটার একটা ব্যাপক প্রভাব পড়বে কোথায়। এই যে আমি ত্রিভুজ বললাম, ত্রিভুজ যে সম্পর্কগুলো বললাম, এখানে ব্যাপক একটা প্রভাব পড়বে। সুতরাং সবাই তাকিয়ে আছেন। সেই জায়গায় আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাই দিস টাইম তিনি কিন্তু এস্টাবলিশ করছেন যে তিনি শান্তির দূত, তিনি শান্তি চান। এবং তার শান্তির মডেল 2012 সালে তিনি যখন জাতিসংঘে উত্থাপন করেন, 193টা দেশের রাষ্ট্র সদস্য, 193টা দেশ বিশ্বের সেই শান্তির মডেল কিন্তু গ্রহণ করেছিলেন। এবং সেই শান্তির মডেল জাতিসংঘের তত্ত্বাবধানে এখন কর্মন্বয়ে বাস্তবায়ন হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে যে এই বৃহত্তর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা কিন্তু এই ভিজিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবং সেই দিকটাই কিন্তু আমাদের আলোচনায় আসা উচিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিজিটের মধ্যে দিয়ে এই যে বৃহত্তর প্রেক্ষাপট, বৈশ্বিক, আঞ্চলিক এবং নিরাপত্তা জায়গাটি, এবং এই অঞ্চলে যে নিরাপত্তা যে শঙ্কা, হুমকি রয়েছে, তা সেটা কিন্তু বাংলাদেশের জন্য বড় হুমকি। যদি হয়তো পরবর্তীতে বলবো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। চীন সফর আসলে কতখানি ভূ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সেটি আসলে আমরা জানলাম। দর্শক, এই পর্যায়ে আমরা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমাদের ফিরে এসে আরো যেই প্রসঙ্গে আমরা কথা বলবো সেটা হচ্ছে পিএসসির প্রশ্ন ফাঁস এবং আবেদ আলী। সাথেই থাকুন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্যায়ে আমরা আলাপ করতে চাই পিএসসির প্রশ্ন ফাঁস এবং আবেদ আলী সেই প্রসঙ্গে। আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে যথারীতি আগে থেকেই আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। আমরা কয়েকদিন ধরে দুর্নীতির ধারাবাহিকভাবে বিভিন্ন খবর পাচ্ছি। নতুন যে খবরটি সেটি হচ্ছে পিএসসির সেই গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার অন্তত 50 কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে সিআইডি, যেটি তিনি স্বীকার করেছেন। তবে তার আরও সম্পদ আছে বলে সিআইডির কর্মকর্তাদের ধারণা। প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত যেই গাড়ি চালক, তার ছেলে সোহানুর রহমান ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক। তো সব মিলিয়ে ছেলে এই যে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টিও বেছে নিয়েছে। আবার তার বাবার যে এই যে এত টাকা পয়সা, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশাল বড় বড় স্ট্যাটাস আমরা দেখেছি। এবং এই যে আবেদ আলী তার যে স্বীকারোক্তি যে এই টাকাগুলো প্রশ্ন ফাঁসের টাকাগুলো, তিনি এরকম একটি ভিডিও আছে যে তিনি আসলে ধর্মের পথে তিনি ব্যয় করেছেন। তো আসলে এই প্রসঙ্গে কি বলবেন? প্রথমে আপনার কাছে আসতে চাই মোহাম্মদ আলী শিকদার। দেখেন, বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তো বাংলায় একটা কথা আছে, খুঁটির জোরে ছাগল লাফায়। ড্রাইভার 50 কোটি টাকা ঘুষ নিয়েছেন, এর জোরটা সে কোত্থেকে পায়, সেই সুযোগটা সে কোত্থেকে পায়। আমরাও কিন্তু সরকারের বড় বড় প্রতিষ্ঠানের হেড হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে যারা আজকে ধরা পড়েছে, ঠিক আছে, এটার হয়তো বিচার হবে ইত্যাদি, কিন্তু যারা এই যে খুঁটি, যে কথাটি বললাম, সেই খুঁটির যদি ঠিক না হয় তাহলে আরও এরকম ছাগল পয়দা হবে এবং তারা এরকম লাফাবে এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ক্ষতি করবে। সুতরাং এই ঘটনার মধ্য দিয়ে যেমন এই বিষয়টি প্রকাশ পেল, এর আগেও আপনার মনে আছে এক সময়, বছর 2 আগে করোনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়ের ড্রাইভারের ঢাকায় 5 তলা কয়েকটা বাড়ি, তারপরে ফ্ল্যাট, বিশাল সম্পত্তি। তো একটা ড্রাইভাররা যদি এই কাজ করতে পারে, তাহলে তাদের যারা দেখাশোনা করেন, তাদের তত্ত্বাবধান করেন, তাদের ডিসিপ্লিন রক্ষা করার দায়িত্ব, তারা এই দায় এড়াতে পারে না। আজকে বাংলাদেশের সর্বত্র সব জায়গায় যেভাবে লুটপাট, দুর্নীতি, অর্থ লোপাট, ব্যাংক লোপাট, টাকা পাচার এটি ঘটছে, সেই ঘটনাটি কিন্তু তার থেকে বাইরে কিছু নয়। এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। জি, আমরা এই প্রসঙ্গে একটু আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে আসতে চাই। অনেকেই বলছেন যে আবেদ আলীর মতো আরও অনেক আবেদ আলী আসলে আছে যারা এরকম কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে দুর্নীতির মধ্য দিয়ে। তো এই যে আবেদ আলী একজন ড্রাইভার, তার এত কোটি টাকা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন জনমতের জায়গা থেকে আমরা শুনছি যে এরকম আবেদ আলী দিয়ে ছেয়ে গেছে। কেন আসলে এই ধরনের ঘটনা ঘটছে এবং এটার থেকে আসলে পরিত্রাণের উপায় কি? ধন্যবাদ। এবং বিজ্ঞ আলোচক, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার সাহেবকে ধন্যবাদ। তিনি খুব যথার্থ কথাগুলি বলছিলেন এবং আসল কথাটাই তিনি বলছিলেন যে এই যে দুর্নীতির যে নেক্সাস, এই নেক্সাসটাকে তিনি ইঙ্গিত করেছেন যে কেন এই দুর্নীতিটা হচ্ছে। এটা এক আবেদ আলী হলো সংকটের একটা ইংরেজিতে যেটাকে বলে টিপ অফ দ্য আইসবার্গ। এই আবেদ আলী একজন ড্রাইভার, বিচ্ছিন্নভাবে শুধু আবেদ আলীকে দেখলে এই সংকটের কারণ আমরা বের করতে পারবো না, গভীরে পৌঁছাতে পারবো না। ইট ইজ এ নেক্সাস।
এবং আমরা যারা অপরাধ বিজ্ঞানের ছাত্র, আমরা জানি যে যে কোনো অপরাধের একটা রাজনৈতিক সামাজিক পটভূমি থাকে, এবং আমাদের এই সমাজে যে সর্বগ্রাসী যে দুর্নীতি শুধুমাত্র এই পাবলিক সার্ভিস কমিশনেই নয়। আপনি দেখেন আমাদের পুলিশ, আমাদের যে সরকারি প্রকিউরমেন্ট, আমাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এবং আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় একটা লুটপাট এবং দুর্নীতির মহা উৎসব চলছে। এই দেশে সাধারণ মানুষ যারা সাধারণ মধ্যবিত্ত তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে নাকাল হচ্ছে, অন্যদিকে 8,800 কোটি টাকা লুটেরা ধনিকদেরকে মাফ করে দেওয়া হচ্ছে। এই যখন অবস্থা, রাজনীতি যখন এই সমস্ত দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়ের কেন্দ্র হয়ে যায়, যখন ওই আবেদ আলীর সন্তান ত্রাণ এবং দুর্যোগের দায়িত্ব পায়, তখন কি ধরনের দুর্যোগ যে আমাদের জাতির কপালে অপেক্ষা করছে এটা বুঝতে আর বেশি বাকি থাকে না। এবং আমরা যদি একজন আইনজীবী হিসাবে এই ঘটনাগুলোকে আইনের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখবেন যে এখানেও কিন্তু সর্ষের মধ্যে ভূত। আমাদের দেশে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা এই ধরনের পাবলিক এক্সামের যে অফেন্স, সে অফেন্সকে দমন করার জন্য একটি আইন রয়েছে 1980 সালে, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট। সেই আইনের আওতায় গত 13 বছরে ঢাকা শহরের বিভিন্ন থানায় মোট 200-র মতো মামলা হয়, এবং গবেষণায় দেখা গিয়েছে এই 200 মামলার মধ্যে 98%, 98% মামলাকে টেকানো যায়নি, এবং একটি মাত্র মামলায় সাজা হয়, তাও মাত্র 5,000 টাকা অর্থদণ্ড হয়। এবং দেখা গেছে এই সমস্ত প্রশ্ন ফাঁসগুলো কিসের হয়েছিল? সেটি হয়েছিল বিভিন্ন ব্যাংকে নিয়োগ, আপনার বিসিএস পরীক্ষায় নিয়োগ, পুলিশে নিয়োগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ, সব কিন্তু আপনার এই সমস্ত ক্যাডার এবং নন ক্যাডার সার্ভিসে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফলে এটা যে আবেদ আলী যে এই 2024 সালেই আবিষ্কার হলো তা কিন্তু নয়। আমাদের দেশের শিক্ষাবিদেরা 2015 সালে শহীদ মিনারে অবস্থান করে মানববন্ধন করে বলেছে যে প্রশ্নপত্র ফাঁস এবং এইগুলো চুরি হয়ে যাওয়া একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছেন তিনি আবেদ আলীকে দেখেন নাই। তার তো দেখার কথা না, যারা দেখার তারা তো ঠিকই দেখেছে। এবং এই আবেদ আলীর সূত্র ধরে আমরা যদি তাকাই, আমরা যদি রিসার্চ করি, আমরা দেখব যে আমাদের দেশের অনেক দুর্নীতি বিরোধী সংস্থা এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে গবেষণা করেছে, তাদের গাইডলাইন তারা প্রকাশ করেছে, কিন্তু আমাদের সরকার বাহাদুর বিভিন্ন সময়ে যে যখন ক্ষমতায় এসেছে তারা কিন্তু কর্ণপাত করেন নাই। ফলে এই প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র বাংলাদেশে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং এরা প্রজাতন্ত্রকে কি উপহার দিয়েছে? এরা প্রজাতন্ত্রকে উপহার দিয়েছে অসৎ আমলা, অদক্ষ আমলা, এবং যারা মেধাবী, যারা যোগ্য, যারা দেশপ্রেমিক, তারা কিন্তু তারা কর্মকর্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ফলে দেশের পিঠে যারা ছুরিকাঘাত করেছে তারা রাষ্ট্রদ্রোহী। এবং কিন্তু দেখেন এতই রাষ্ট্রদ্রোহীদের আমরা কোনো সাজাই দিতে পারলাম না প্রচলিত আইন, এবং এই আইন যে সংশোধনের যে উদ্যোগ সেটিও হলো না। এবং এর পাশাপাশি আপনি দেখবেন এটাকে আরো পাকাপোক্ত করার জন্য একটা কোচিং বাণিজ্য এই দেশে গড়ে উঠেছে। ভর্তি কোচিং, প্রশ্ন ব্যাংক, প্রশ্নপত্র আগেই কোচিং বাণিজ্যের নামে কিন্তু কোচিং সেন্টারগুলোর কাছে চলে যায়। এবং তাদের ব্যাপারেও কিন্তু কথা উঠেছিল যে কোচিং সেন্টারগুলোর এই রাতারাতি কোটিপতি হওয়ার রহস্য কি? মুক্তিযোদ্ধা এগুলো আসলে একই সূত্রে গাথা, এবং আরো অনেকগুলো অংশ মিলে আসলে একটা অংশের জন্য দায়ী, যারা প্রশ্ন ফাঁসের সাথে দায়ী, বিশেষ করে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা বিরতির একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। যদি এক লাইনে আপনি বলেন যে কথাগুলো অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী বলছিল, সেখানে আপনার যুক্ত করার কিছু আছে কিনা? না, আমি তো অবশ্যই যুক্ত করার থেকে বলবো যে এই যে দুর্নীতি, আমরা যদি বাংলাদেশের আজকে সবচেয়ে বড় সংকট দেখি, বড় শত্রু বলি, দুর্নীতি বাংলাদেশের আজকে সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিণত হয়েছে। সুতরাং এই শত্রুর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে জোরালো ভাষায় বলতে হবে যে এই দুর্নীতিবাজদের বাংলাদেশের স্থায়ী হবে না। যারা ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা দেশের পাশে পাস করে দিচ্ছেন, ব্যাংকের মালিক হয়ে
তাদেরকে এই জবাবদিহি করতে হবে, টাকা তাদের ফেরত দিতে হবে। এই টাকা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের। সুতরাং এই কাজ করতে পারেন না এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে, তারা যদি না করে তাহলে দায়িত্বের ব্যর্থতা হবে। এই দুর্নীতিবাদ যদি প্রশ্রয় দেওয়া হয় এবং এদের আইনের আওতায় না আনা হয়। সুতরাং নাগরিক হিসাবে, এই দেশের মানুষ হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশের জন্য যুদ্ধ করেছি, সেই জায়গা থেকে যে এই রাষ্ট্র আমরা দেখতে চাইনি, যেখানে দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা। আমরা সবাই আসলে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই। আমাদেরকে আরেকটি বিরতি নিতে হবে, তবে বিরতিতে যাওয়ার আগে আবারও ধন্যবাদ জানাতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক এতক্ষণ সাথে আছেন আপনারা। বিরতির পরে এসে আরো একটি ইস্যুতে আমরা আলাপ করবো, সেটি হচ্ছে 96,000 অবৈধ বাংলাদেশিকে বৈধ করে নিচ্ছে ওমান এবং সেই সাথে 12 ক্যাটাগরিতে তারা ভিসা দেবে বাংলাদেশকে। একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন দর্শক। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা এই পর্যায়ে আলাপ করব 96,000 অবৈধ বাংলাদেশিকে বৈধ করে নেওয়ার কথা বলেছে ওমান। তেমনটি জানিয়েছেন আজকে আমাদেরকে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তিনি বলেছেন যে মূলত ওমানে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 শাখায় শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। একটি দ্বিপাক্ষিক আলাপ ছিল সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এবং সেই সাথে যে সুখবরটি তিনি দিয়েছেন যে 96,000 অবৈধ অভিবাসীদেরকে জরিমানা মওকুফের বিষয়েও দেশটি ভাবছে এবং তাদেরকে বৈধতার একটা আশ্বাস দেওয়া হয়েছে। তো প্রথমেই আসলে যেতে চাই, আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন অভিবাসন এবং শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির। আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনার কাছে প্রথমেই জানতে চাই 96,000 যে অবৈধ বাংলাদেশিকে বৈধ করে নেওয়ার একটা আশ্বাস দিয়েছে ওমান, সেই আশ্বাসটি আসলে কতখানি বাস্তবায়ন হবে বলে আপনি আশাবাদী? এবং সেই সাথে এই যে 12 শাখায় শ্রমবাজার উন্মুক্ত করছে তারা চিকিৎসক, প্রকৌশলী, নার্স হিসেবে, সেটি আসলে বাংলাদেশের জনগণের জন্য বা অভিবাসীদের জন্য কেমন খবর? ধন্যবাদ। এটা আশা করাই যায় এবং এটা যেহেতু সর্বোচ্চ পর্যায়ে এই প্রস্তাবটি এসেছে বা আলাপটি হয়েছে এবং যে প্রতিনিধি আমাদের প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছিলেন, কাজেই এটি সর্বোচ্চ পর্যায়ে একটা প্রতিশ্রুতি হিসেবে ধরে নেওয়া যায়। এবং এই শ্রমবাজার যখন বন্ধ হয়েছিল সেটাও কিন্তু তখন বলা হয়েছিল সাময়িক। সেটি একটি ব্যাপার যে চালু করার বিষয়টি এর আগেও ছিল, 10টি ক্যাটাগরি ছিল, এখন আরো কিছু হয়েছে। তবে হ্যাঁ, উল্লেখযোগ্য হচ্ছে যে এখানে প্রাধান্য তারা দেবে হয়তো কিছুটা বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত অথবা বিভিন্ন পেশাজীবীদেরকে, শ্রমজীবীদেরকে হয়তো তুলনামূলকভাবে কম দেওয়া হবে নতুন ভাবে যখন নেওয়া হবে, কারণ অলরেডি ওমানে প্রায় 7 থেকে 8 লাখ মানুষ আছে। আরেকটি কারণে এটা নির্ভর করে যে এই জন্য যে ওমানের ব্যাপারে কিন্তু বাংলাদেশের এবং ওমানের এই ক্ষেত্রে একটা পরস্পর নির্ভরশীলতার জায়গা রয়েছে। ওমানে যে বাংলাদেশিরা রয়েছেন তারা মূলত কায়িক শ্রমই করেন, শ্রমজীবী যে আমাদের অভিবাসীরা যান, এবং সেটি কিন্তু ওদের ওখানে দরকার আছে। ওখানে যে শ্রেণী বিভাজনের কারণে, বিশেষ করে যেহেতু তারা তেলের একটি বড়, সেটার উপরে তাদের অর্থনীতি নির্ভরশীল, সেখানে দেখা যায় যে সব ধরনের কাজ ওমানে নিজেদের অভিবাসীরা, বাসিন্দারা সেটা করে অভ্যস্ত না। বাংলাদেশিদের সংখ্যায় কিন্তু অভিবাসীদের ক্ষেত্রে প্রধান, আমরা বিভিন্ন তথ্যে যেটা পাই, তারপরে ভারতীয় এবং অন্যান্যরা আছে। কাজে অলরেডি যেহেতু সেখানে 7 থেকে 8 লাখ মানুষ আছে, কাজ করে, অধিকাংশই শ্রমজীবী মানুষ, কাজে এটা ধরে নেওয়া যায় যে এখানে যাদেরকে বৈধ করার কথা বলা হচ্ছে এটা ওমানের স্বার্থেই অনেকখানি। ওমানও চায় যে তাদের শ্রমবাজারে এরা প্রবেশ করুক বা কাজ করুক। ভবিষ্যতের ব্যাপারটি একটু এটি ভাবার বিষয় আছে যে ভবিষ্যতে শ্রমজীবী মানুষ যদি তারা কম চায়, তখন কিন্তু আমাদের এখান থেকে ভবিষ্যতে যারা যাবে তখন কিন্তু তাদের একটু দক্ষ হয়ে যাওয়ার একটি ব্যাপার থাকবে বা বিভিন্ন পেশাজীবী। তবে দক্ষতার বিষয় নিয়ে আসলে আরো একটি তথ্য আছে, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসতে চাই। বলা হয়েছে আজকের যে বৈঠকটি, সেখানে বলা হয়েছে, প্রতিমন্ত্রী যেটি বলেছেন যে ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা করা হয়েছে, যেখানে আসলে ওমানের চাহিদা মতো কর্মীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো আপনি কি মনে করেন এই যে অদক্ষ যে জনবলটা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমাদের দেশে আসলে কোনো প্রাতিষ্ঠানিক ভাবে আরো কার্যতভাবে কিছু করার আছে কিনা, নাকি যেই দেশ নেবে তাদের আসলে এটা একটা দায়িত্ব?
না, আমাদের কিন্তু বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং ব্যাপকভাবে বিস্তার ঘটেছে, ব্যাপকভাবে বিস্তার ঘটেছে, এবং সে কারণেই কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজারের চাহিদা আছে। সেখানে আরও অনেক কিছু করার থাকতে পারে, আরও উন্নতি করার থাকতে পারে, কিন্তু আজকে যে ঘটনাটি আপনি আলাপ করছেন, আপনি যে প্রশ্নটি উত্থাপন করলেন, আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে এই 96,000 অবৈধ হয়ে গেল কেন, কি কারণে অবৈধ হয়ে গেল, সেই বিষয়টি কি খতিয়ে দেখা হয়েছে কিনা, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণটি হলো যে অবৈধ হয়ে গেলে তখন কিন্তু সেটি এই নানা কারণে আমাদের দেশ থেকে যারা যান বা আমাদের শ্রমবাজারে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা এটি পাঠাবার জন্য, তাদের দক্ষতা বা তাদের কার্য পরিচালনা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। অবৈধ কেন হবে? সেখানে আমাদের দূতাবাস রয়েছে, দূতাবাসের বড় বিরাট অনেক কর্মচারী কর্মকর্তা সেখানে রয়েছেন এই সমস্ত দেখভাল করার জন্য। তো অবৈধ হয়ে যাওয়াটাই তো একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর বোধহয় একটু ভালো করে বোধহয় অভিবাসন শরণার্থী বিষয়ক আসিফ মুনির দিতে পারবেন। আমার জানা নেই যে কেন অবৈধ হয়ে গেল, বোধহয় তারা ওখানে যে কার কি করণীয় ছিল, জি ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়টি আছে, সেই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করা দরকার। কারণ কেন অবৈধ হয়ে যাবে বা অবৈধভাবে, আমরা জানি অনেক সময় চুপ হিসাবে অবৈধভাবে কেউ কেউ যায়, সেটাও তো বিরত রাখা করা উচিত, বাট সেটা সবসময় পাওয়া যায় না। কিন্তু এই যে ওরা গিয়েছিল, ওখানে কাজ করেছেন, এখন অবৈধ হয়ে গেল। কেন অবৈধ হয়ে গেল? কারণ তাদের যে চুক্তি বা কন্ট্রাক্ট ছিল সেটি এক্সপায়ার হয়ে গেছে, যেটা আমি বুঝছি, আমি জানি না এক্সাক্ট কারণ, যে তাই হতে হবে। তার আগেই তো এই চুক্তি এক্সপায়ার হওয়ার আগেই তো এটাকে বৈধ করা, এটাকে নবায়ন করার পদ্ধতি আছে, এটা কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতি আছে, এটা আমরা জানি। এবং এটি করবার জন্য বাংলাদেশ দূতাবাস যে আছে, ওখানে একটা লেবার উইং আছে, সেখানে অনেক অনেকেই কাজ করেন সেখানে। সুতরাং তাদের কিন্তু দায়িত্ব রয়েছে যে এইগুলো দেখভাল করা, যাতে যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাদের মেয়াদটা উত্তীর্ণ হওয়ার আগেই যেন তাদেরকে বৈধ করার যে প্রক্রিয়া আছে এটার মাধ্যমে তাদের বৈধ করে নেওয়া হোক। তো এই যে অবৈধ হওয়ার পর নিশ্চয়ই একটা জটিলতার সৃষ্টি হয়, তাই না? আমরা একটু এই প্রসঙ্গে আসিফ মুনির আপনার কাছে একটু আসতে চাই। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার যে প্রশ্নটি করেছে যে এই 96,000 অবৈধ বাংলাদেশিকে আসলে বৈধ করা যেত কিনা বা কেন তারা অবৈধ হলো আসলে। জি না, শিকদার ভাই যেটা বলেছেন সেটাই একটি জায়গায় যে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, শুধু তাদের কন্ট্রাক্টের না, হতে পারে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার। আরেকটা কারণ হতে পারে যে অনেক সময় যেটা হয় যে মধ্যপ্রাচ্যের অনেক সময় এক দেশ থেকে আরেক দেশেও তারা আসেন, অনেক সময় সেই আসার প্রক্রিয়াটি সবসময় পুরোপুরি বৈধ প্রক্রিয়ায় হয় না, বা বৈধ প্রক্রিয়া আসলেও তারা হয়তো ভিসা থাকতে পারে কিন্তু তাদের কাজের ওয়ার্ক ভিসা না থাকতে পারে বা তাদের কাজের চুক্তি না থাকতে পারে, সেটার ভিত্তিতে তারা যদি এসে থাকে সেরকম ভাবে হয়ে যেতে পারে। তবে শিকদার ভাই যেটা বলছেন সেটাই যে সেটার একটা বৈধ প্রক্রিয়া আছে। তবে যেটা হয়, যেটা অনেক বছর ধরে আসলে আমরা শুনে আসছি, আমাদের দূতাবাসগুলো বিশেষ করে যেসব দেশে আমাদের অনেক মানুষ কাজ করে সেখানে আমাদের দূতাবাসের কর্মক্ষমতা কম, বলা হয় যে সেখানে লোকবল কম, কিন্তু লোকবল কম বাড়ানোর চেষ্টা আমরা দেখি না, এটা আসলে দুঃখজনক এবং সেই কারণেই বিলম্বটা হয় এবং জমে যায়। আমি যেটা একটু আগে বলছি, আপনি 7 থেকে 8 লাখ মানুষ আছে তার মধ্যে, এবং এই 96,000 নিশ্চয়ই একই সময়ে হয়নি, বিভিন্ন সময় হয়েছে, এটা অ্যাকুমুলেটেড হয়েছে নিশ্চয়ই, সময় সময় এটা জমতে 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 একটা জায়গায় এসেছে এবং একটা পর্যায়ে যখন বিশেষ করে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে ওমানের জায়গা থেকে, তখন একটা এই ব্যাকলগ গুলো জমা হয়েছে। তো এইটা শুধুমাত্র এখন যদি সমাধান করতে চাওয়াও হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের দূতাবাসের একটা বড় ভূমিকা থাকতে হবে, কারণ তাদের কাগজপত্রগুলো ভেরিফিকেশন নিশ্চয়ই হবে। করণীয়টাও দূতাবাসেরই বেশি। আসলে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করে আরেকবার একটু আপনার কাছে আসতে চাই, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, আপনার ছোট করে কিছু বলার আছে কিনা? না, বলার আছে, কারণ এটা বলার আছে এই কারণে যে আমি নিশ্চয়ই এখানে দায়িত্বের গাফিলতি দেখছি। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, বিশেষ করে ওখানে যারা দূতাবাসের এই দায়িত্বে রয়েছেন, তাদের নিশ্চয়ই গাফিলতি রয়েছে, তাদের জবাবদিহিতে নেওয়া উচিত। কারণ আমাদের বাংলাদেশের নাগরিক তারা ওখানে কাজ করছেন, যেভাবেই যে করুন না কেন তাদের একটা তালিকা তাদের কাছে থাকার কথা অবশ্যই। কেননা পাসপোর্ট নিয়ে এই যে ইমিগ্রেশন হয়, এন্ট্রি হয়, আউট হয়, এই তালিকা করা একেবারে এখন কোনো কিছু নেই, তাদের কাছে আইনগতভাবে থাকার কথা। তো তারা তালিকা যদি মনিটরিংটা করেন, যে ধরেন আমি আসি,
আমার মেয়াদ শেষ হয়ে যাবে 2024 সালের সেপ্টেম্বরের 30 তারিখ। এটা তো যারা কর্মকর্তা আছেন তারা তো জানেন, তো কর্মকর্তা যারা আছেন কর্মচারীর দায়িত্ব তারা জানেন। সুতরাং তাদের তো একটা মেকানিজম থাকতে হবে, কাজের প্রক্রিয়া থাকতে হবে। এই বাংলাদেশে যারা কাজ করেন তাদের সাথে একটা কন্ট্যাক্টের ব্যবস্থা থাকতে হবে। সুতরাং এই বিষয়টি তারা দায়িত্ব নিয়ে মনিটরিং করে ওখানে যারা আমাদের কাজ করছেন তারা আমাদের দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। সুতরাং এই দায়িত্ব পালন করবার জন্যই তাদেরকে ওখানে নিয়োজিত করা হয়েছে। আমি তো বলবো যে এই ধরনের ঘটনা একটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা। সুতরাং এখান থেকে আমাদের যে শিক্ষণীয়, আমরা যে বিষয়গুলো আলোচনা করি তখন আমাদের কিছু শিক্ষণীয় বিষয় থাকা উচিত। সেইখানে তো বলবো যে এটা এখানে ঘটেছে। আমাদের শ্রমবাজার মধ্যপ্রাচ্যে বিশাল শ্রমবাজার, আমাদের 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে সুতরাং হবে। সেই শ্রমবাজারটা যেন এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আমাদের এই মধ্যপ্রাচ্যের বা অন্যান্য দেশে আমাদের দূতাবাসের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এই ঘটনার মধ্য দিয়ে যে শিক্ষণীয় বিষয়টি এলো তারা সবাই এটি আমলে নেবেন, মনে রাখবেন এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, অবৈধ কেউ না হয়ে যায় তার দিকে দৃষ্টিপাত রাখবেন। সেই আমাদের ব্যাপক সম্ভাবনাময় যে শ্রমবাজার জনশক্তি আছে তারা যাদের তত্ত্বাবধানে থাকে আসলে অভিবাসী হিসেবে দূতাবাস তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথাই বলেছেন আমাদের সাথে যুক্ত আজকের দুইজন অতিথি আসিফ মুনির এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং দর্শক আপনাদেরকেও আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য।